হঠাৎ সর্বনাশা পাহাড়ি ঢলে চোখে নিমেষে তলিয়ে গেল শত শত মানুষ, ঘরবাড়ি, মারা গেছে 100-রও বেশি, নিখোঁজ 4 শতাধিক। এত ভয়াল ছোবল কেন? শেষ পর্যন্ত হরমুজ খোলা ইস্যুতে একমত ইরান ও ওমান। সংঘাত বন্ধ থাকলেও দ্রুত অস্ত্রের মজুদ বাড়াচ্ছে কেন তেহরান? আবারও কি যুদ্ধ হবে? মাত্র 2 মাস পর অক্টোবরে ইসরায়েলে বড় ধরনের হামলা চালাতে পারে ইরান, শঙ্কা নিউ ইয়র্ক পোস্টের। নিশানায় কি ট্রাম্প, নেতানিয়াহু? চরম দারিদ্র্যের মাঝেও একটুও কমেনি মহানবী সুন্নাহর প্রতি ভালোবাসা। মিলাদুন্নবীতে লাখো মানুষের ঢল, শত শত উট কোরবানি কোন দেশে? দফায় দফায় বৈঠকের পর শেষ পর্যন্ত হরমুজ প্রণালী খোলা ইস্যুতে ওমানের সাথে একটি সমঝোতায় পৌঁছেছে ইরান। তবে এখনই জলপথটি খুলছে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে পাল্টাপাল্টি হামলা বন্ধের মাঝে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে অস্ত্রের উৎপাদন ও মজুদ আরও বাড়িয়েছে খামেনি। ফলে এখনও কাটেনি অস্থিরতা, এখনও থামেনি পাল্টাপাল্টি হুমকি। উল্টো নতুন করে আমেরিকান সেনার মাথার দাম ঘোষণা করেছে ইরান। সেই সাথে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের ছেলেকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সানজিদা ইসলাম তন্নির, ডেস্ক রিপোর্ট। দফায় দফায় বৈঠক আর দর কষাকষির পর অবশেষে হরমুজ প্রণালী খোলা নিয়ে সমঝোতায় পৌঁছেছে ইরান ও ওমান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য শিগগিরই রুট খোলার ঘোষণাও এসেছে। তবে এখনই খুলছে না হরমুজ, সাফ জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। হরমুজ প্রণালীর নিচে থাকা মাইন সরিয়ে ফেলতেও যৌথ অভিযান চালাবে দুই দেশ। তবে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, হরমুজ প্রণালীর আন্তর্জাতিক জলসীমা থেকে সব মাইন সরিয়ে ফেলেছে মার্কিন বাহিনী। কিন্তু কবে, কখন? বরাবরের মতো তার কোনো প্রমাণ ছাড়াই সামাজিক মাধ্যমের পোস্টে এই দাবি করেছেন ট্রাম্প। ইরান নতুন করে হরমুজে মাইন পোতার চেষ্টা করলে হামলার হুমকিও দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের ভিত্তিহীন এমন দাবিকে পাত্তা না দিয়ে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি আবারও সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালী এখনও পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ওমানের সাথে চুক্তি হলেও আমেরিকা সমঝোতা চুক্তির শর্তগুলো পুরোপুরি না মানা পর্যন্ত হরমুজ বন্ধই থাকবে। আর ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদিও জানিয়েছেন, হরমুজ প্রণালীর অস্থায়ী রুট খুব শিগগিরই ঘোষণা করা হলেও জলপথটি পুরোপুরি খুলে দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। এদিকে সামরিক অভিযান আর কূটনৈতিক আলোচনার ব্যর্থতার পর এবার ইরানের ওপর আমেরিকার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও সফল হবে না মনে করছেন বিশ্লেষকরা। কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির পর এখনও ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক শেষ করতে আগ্রহ দেখায়নি কোনো দেশ। মার্কিন নয়া নিষেধাজ্ঞার কারণে যুদ্ধবিধ্বস্ত ইরানের অর্থনৈতিক দুর্দশা বাড়লেও আমেরিকার চাপ মোকাবিলা করতে প্রতিজ্ঞাবদ্ধ সাধারণ ইরানি ও ব্যবসায়ীরা। বাণিজ্যিক মিত্র চীন ও রাশিয়াকে এই পরিস্থিতিতে পাশে পাবে বলেও আশাবাদী তারা। আমেরিকার এমন নিষেধাজ্ঞার সাথে আমরা পরিচিত, এগুলো অতিরঞ্জিত, আমরা ভয় পাচ্ছি না। এই নিষেধাজ্ঞা বরাবরের মতোই ব্যর্থ হবে। আমরা ইরানিরা জানি কিভাবে নিষেধাজ্ঞা এড়িয়ে চলতে হয়। আমরা বিশ্বাস করি যে চীন ও রাশিয়া আমাদের পাশে দাঁড়াবে। তারা আরবদের মতো নয়, যদিও আরবরা আমাদের ভাই, এবং আমরা আশা করি যে একদিন তারা তাদের ভুল বুঝতে পারবে। আমেরিকা যখন ইরানকে কাবু করতে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে, তখন গেল 5 মাসের যুদ্ধে ক্ষতিগ্রস্ত অস্ত্র কারখানা মেরামতের পাশাপাশি অস্ত্রের উৎপাদন ও মজুদ বাড়াচ্ছে তেহরান। মার্কিন হামলার মুখে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে আক্রমণাত্মক অবস্থানে যাওয়ার পরিকল্পনা করছে ইরানের বিপ্লবী বাহিনী IRGC। ইরানের ভূখণ্ডে প্রবেশ করা মার্কিন সেনাদের ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করেছে মোস্তফা খামেনির সরকার। শুধু মার্কিন সেনারা নয়, ইরানের নিশানায় এবার খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ছেলে ব্যারন ট্রাম্প। মার্কিন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের দাবি, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত 3 মিনিটের একটি ভিডিওতে 20 বছর বয়সী ব্যারন ট্রাম্পকে গুপ্ত হত্যার ষড়যন্ত্র নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প পুত্রকে হত্যা করতে $1 কোটি পুরস্কারও ঘোষণা করা হয়েছে। ইরানের নিশানায় সবার ওপরে নিজের নাম রয়েছে বলে দাবি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
এর একদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন তার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান। তবে কখন, কোথায়, তার কোন ছেলেকে লক্ষ্য করে এ চেষ্টা চালানো হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি নেতানিয়াহু। যদিও যুদ্ধবাজ ইসরায়েল আর আমেরিকার এমন অভিযোগের কোনো প্রতিক্রিয়া জানায়নি তেহরান। এদিকে ইরানের পর এবার কি আমেরিকা তেহরানের দীর্ঘদিনের মিত্র? বিশ্বের অন্যতম বড় পরাশক্তি চীনের বিরুদ্ধেও কি বাণিজ্যিক সংঘাতে জড়াবে? এমন শঙ্কা আর প্রশ্ন উঠেছে ইরানের পাশাপাশি দেশটির সাথে বাণিজ্য সম্পর্ক থাকা দেশগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হবে আমেরিকার এমন হুমকির পরই। তবে সাথে সাথে কড়া হুঁশিয়ারি দিয়ে চীন সাফ জানিয়ে দিয়েছে আমেরিকার একপাক্ষিক নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করবে না বেইজিং। ইরানের আমদানি রপ্তানির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীনকে কি ইরানের তেল কেনা থেকে বিরত রাখতে পারবে ট্রাম্প প্রশাসন, নাকি উল্টো চীনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়াবে আমেরিকা? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ইরানের পর এবার চীনের বিরুদ্ধেও কি বাণিজ্যিক সংঘাতে জড়াবে আমেরিকা? এমন প্রশ্ন উঠেছে ইরানের পাশাপাশি দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখা দেশগুলোর বিরুদ্ধেও আমেরিকা আর্থিক নিষেধাজ্ঞার হুমকি দেওয়ার পর। তবে আমেরিকা কি পারবে ইরানের দীর্ঘদিনের মিত্র, বিশ্বের অন্যতম বড় পরাশক্তি চীনের বিরুদ্ধে কোনো ধরনের কড়া পদক্ষেপ নিতে? পারবে কি ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ আর চাপ তৈরি করে চীনের সাথে ইরানের তেল বাণিজ্য বন্ধ করতে? পারবে কি চীনের সাথে আমেরিকা কোনো বাণিজ্যিক লড়াইয়ে জড়াতে? এরই মধ্যে আমেরিকার নিষেধাজ্ঞাকে একপাক্ষিক বলে কড়া সতর্কবার্তা দিয়েছে শি জিনপিং এর সরকার। আর চীন ছাড়াও ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকা এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলো কি পাত্তা দিবে মার্কিন চোখরাঙানিকে? বছরের পর বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা না দিয়ে ইরানের কাছ থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনে নিচ্ছে চীন। এমনকি চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে কৌশলে ইরানের পণ্যসহ তেল আমদানি করে আসছে শি জিনপিং প্রশাসন। তেহরানের তেল বিক্রির উপর চাপ বাড়াতে ট্রাম্প প্রশাসন এরই মধ্যে চীনের রিফাইনারি, জাহাজ ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে। এপ্রিলে হেংলি পেট্রোকেমিক্যাল সহ প্রায় 40টি শিপিং কোম্পানি ও জাহাজকে টার্গেট করা হয়। যদিও হেংলি ইরানের তেল কেনার অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু এসব পদক্ষেপেও চীনের ভেতরে ইরানের তেলের প্রবাহ পুরোপুরি বন্ধ করা যায়নি। এবার আরো বড় পদক্ষেপের হুঁশিয়ারি ওয়াশিংটনের। গেল 24 আগস্ট নতুন করে ইরানের অন্তত 60 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় আনে যুক্তরাষ্ট্র। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট স্পষ্ট করে বলেছেন, ইরানের সঙ্গে ব্যবসা করা কেউই মার্কিন নিষেধাজ্ঞার আওতার বাইরে নয়। তবে এবারও চীনের বড় কোনো আর্থিক প্রতিষ্ঠানকে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতে চীনের ব্যাংককে নিষেধাজ্ঞার আওতায় আনলে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক আরও তলানিতে যেতে পারে। বিশেষ করে আসছে সেপ্টেম্বরের ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর সম্ভাব্য বৈঠকের আগে এমন পদক্ষেপের ঝুঁকি নিতে চায় না আমেরিকা। কারণ পাল্টা ব্যবস্থা হিসেবে চীন গুরুত্বপূর্ণ খনিজ সহ কৌশলগত পণ্যের রপ্তানিতে বিধিনিষেধ দিতে পারে, যা মার্কিন অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। ভূ রাজনীতির মাঠে কৌশলগত চালেই ওয়াশিংটনের রক্তচক্ষু থেকে আড়ালে ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে চীন। চীনের কৌশলে চাইলেই ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করা অসম্ভব। তেহরানের সাথে এই বাণিজ্যের বড় অংশ চলে চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানির মাধ্যমে নয়, বরং ছোট ছোট স্বাধীন শোধনাগার, যেগুলো পরিচিত টিপড রিফাইনারি নামে। ইরানের সস্তা তেল কিনে এসব শোধনাগার পেট্রোল ও ডিজেল তৈরি করে মূলত চীনের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করে। মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকি এড়াতে ইরানি তেল কখনো মালয়েশিয়া আবার কখনো ইন্দোনেশিয়ার তেল হিসেবে দেখানো হয়। লেনদেনও করা হয় চীনা মুদ্রায়, ব্যবহার করা হয় একাধিক মধ্যস্থতাকারী। আর এই কৌশলেই বছরের পর বছর মার্কিন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে তেল বাণিজ্য। যুদ্ধ শুরুর পরও চীনের বাজারে ইরানের তেল সরবরাহ খুব একটা কমেনি। কেপলার ডেটা অনুযায়ী ফেব্রুয়ারিতে প্রতিদিন প্রায় 15,70,000 ব্যারেল থেকে মার্চে তা নেমেছিল 14,70,000 ব্যারেলে। কিন্তু এরপর পরিস্থিতি দ্রুত বদলে যায়। জুলাইয়ে ইরানের জাহাজ ও বন্দর ঘিরে মার্কিন অবরোধ আবার জোরদার হওয়ার পর সরবরাহ আরও কমে যায়। জুনে চীনের আমদানি নেমে আসে দৈনিক 7,85,000 ব্যারেলে। জুলাইয়ে সামান্য বেড়ে 8,23,000 হলেও আগস্টে এখন পর্যন্ত তা আরও কমে প্রায় 5,34,000 ব্যারেলে দাঁড়িয়েছে।
গেল 2 দশকেরও বেশি সময় ধরে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা ইরান তার বাণিজ্যিক সম্পর্ক গড়েছে চীন ছাড়াও মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলোর সাথে। ইরান সবচেয়ে বেশি রপ্তানি করে শীর্ষ 5 দেশ চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও আফগানিস্তানে। এছাড়া আমদানির শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, চীন, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও ভারত। যুদ্ধ পরবর্তী বর্তমান বাস্তবতায় যখন ইরান মধ্যপ্রাচ্যের নয়া পরাশক্তি হয়ে উঠছে, তখন চীনের পাশাপাশি তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি সংযুক্ত আরব আমিরাত কি মানবে আমেরিকার খবরদারি? যখন এই অঞ্চলে আমেরিকার অস্তিত্ব হুমকির মুখে, তখন ট্রাম্প প্রশাসনের এমন উদ্যোগ খুব একটা কাজে দিবে না বলে মত বিশ্লেষকদের। একই সুর বেইজিং এর কণ্ঠেও। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একতরফা নিষেধাজ্ঞা ও সর্বোচ্চ চাপের নীতি সমস্যার সমাধান করবে না। নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছে চীন। অন্যদিকে ইরানও নতুন মার্কিন পদক্ষেপকে অর্থনৈতিক হামলা হিসেবে দেখছে। ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিজাদেহ বলেছেন, চীন ও রাশিয়া মার্কিন পদক্ষেপ মেনে নেয়নি এবং ইরানেরও পাল্টা ব্যবস্থা নেয়ার সক্ষমতা রয়েছে। হঠাৎ ধেয়ে যাওয়া পাহাড়ি ঢলের প্রবল স্রোত, বন্যা আর ভূমিধসে মুহূর্তেই নেপাল চীন সীমান্তে ভেসে গেল শত শত মানুষ, বহু ঘরবাড়ি, রাস্তাঘাট। প্রকৃতির ভয়াল ছোবলে বুধবার রাত পর্যন্ত 100-র বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও নিখোঁজ বিদেশি সহ 400-রও বেশি পর্যটক ও নাগরিক। ফলে মৃতের সংখ্যা আরও অনেক বাড়ার শঙ্কা করা হচ্ছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে 100-রও বেশি ভারতীয়। জরুরি বৈঠক করে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে আগামী 3 মাসের জন্য দুর্গত অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। হঠাৎ কেন এত ভয়ঙ্কর রূপ দেখালো প্রকৃতি? এই ভয়াবহ দুর্যোগের পেছনে কি দায়ী? ভূমিকম্প নাকি বরফ গলা? মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দৃশ্যটি তিব্বতের গাইরং কাউন্টির, যেন সমুদ্র তীরবর্তী এলাকায় সুনামির দৃশ্য। উজানের ঢলে গা শিউরে ওঠা এই তাণ্ডব ধরা পড়ে ঘটনাস্থলের আশেপাশের নিরাপত্তা ক্যামেরায়। কিছু বুঝে ওঠার আগেই ভেসে যান শত শত মানুষ। রাস্তাঘাট ধসেই বিচ্ছিন্ন হয়ে পড়ে নেপালের সাথে সংযুক্ত গাইরং স্থলবন্দরের যোগাযোগ। একই অবস্থা চীন তিব্বত সীমান্তবর্তী নেপালেরও। ঢলের তোড়ে ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। প্রাণপণে দৌড়ে পালানোর চেষ্টাও কাজে লাগেনি। পানির ঢলে শক্তি এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তেই ধসিয়ে দেয় সেতু, ভেসে যায় এর ওপরে থাকা যাত্রীবাহী বাস, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন। এই বিভৎসতায় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। এই ঢলের কারণ কি? কতটা ক্ষয়ক্ষতি হলো নেপালের? স্থানীয় সময় বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলীয় ভোটেকোশি নদীতে ব্যাপক ঢল নামে। এতে কাঠমান্ডু থেকে প্রায় 125 কিলোমিটার দূরে অবস্থিত তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলায় বানের পানিতে ঘরবাড়ি, যানবাহন, সেতু সহ বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যেখানে প্রায় 50,000 মানুষের বসবাস। তিব্বত থেকে নেপালে ঢুকে এই রসুয়া জেলা দিয়েই বয়ে গেছে ভোটেকোশি নদী। ক্ষতিগ্রস্ত হয়েছে তিব্বত লাগোয়া রসুয়া, নোয়াকোট, ধাদিং, চিতওয়ান সহ নেপালের 6টি জেলা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে টিমুরে ও সাব্রুবেশি এলাকায়। তাৎক্ষণিক উদ্ধার অভিযানে মোতায়েন করা হয় 12টি হেলিকপ্টার। টিমুরে এলাকায় আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টার পাঠানো হলেও হেলিপ্যাড ভেসে যাওয়ায় তা নামতে পারেনি। কমপক্ষে 385 জন নিখোঁজ পর্যটকের মধ্যে 109 জনই ভারতের। এদের মধ্যে যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডসের নাগরিকও রয়েছেন। নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় রাসুয়াগাড়ি, চিলিমে, ত্রিশুলি 3-এর জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। 220 কিলোভোল্ট বিদ্যুৎ উপকেন্দ্র এবং একাধিক সঞ্চালন ও বন্টন অবকাঠামো ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ত্রিশুলি নদী তীরবর্তী এলাকায় পানির স্তরের উচ্চতা বাড়তে পারে। নোয়াকোট ও ধাদিং জেলার বিভিন্ন এলাকাতেও সতর্কতা জারি করা হয়েছে। গণ্ডক নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে 9 থেকে 10 ফুট উঁচু ঢেউয়ের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। গণ্ডক নদীর এমন বিরূপ পরিস্থিতিতে ভারতের বিহার আর উত্তরপ্রদেশের কিছু অংশে প্রভাব পড়তে পারে। তাই আবহাওয়া বিষয়ক হাই অ্যালার্ট জারি হয়েছে বিহারে। জরুরি বৈঠক করে দুর্যোগ মোকাবেলার দিক নির্দেশনা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তার সাথে কথা বলে খোঁজ খবর নিয়ে নেপালের বিপর্যয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ধারণা করা হচ্ছে কোনো হিমবাহ হ্রদ ফেটে অস্থায়ী জলাধার বা বাঁধ ভেঙে অথবা প্রবল বৃষ্টির কারণে আচমকা ঢল নামায় এমন দুর্যোগের মুখে পড়েছে নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকা। ইরান আমেরিকার যুদ্ধের মাঝে যখন বিশ্বজুড়ে বাড়ছে জ্বালানির সংকট আর দাম, তখন ভারতকে জ্বালানি সার সহ বিভিন্ন সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছে রাশিয়া। মস্কোতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পর এমন বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এতে ভারতের উপর আমেরিকার শুল্ক আরোপের শঙ্কা আরও ঘনীভূত হলো, কেননা ট্রাম্প প্রশাসন বরাবরই হুমকি দিয়ে আসছে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে ওয়াশিংটন। তাই ভারতের শুল্ক আরোপের মাত্রা হতে পারে 100%। তবে কি আমেরিকার ফাঁদে নতুন করে আটকে যাচ্ছে ভারত, নাকি ভারত রাশিয়ার ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রকেই চাপে ফেলবে? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। রাশিয়া ও ভারতের নতুন করে সম্পর্কের ঘনিষ্ঠতা আর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের হুঙ্কার যেন এই প্রবাদ বাক্যের প্রতিফলন। কেননা রাশিয়ার সাথে কোনো দেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন মানেই যুক্তরাষ্ট্রের শুল্ক ফাঁদে আটকে যাওয়া, আর ভারতের জন্য সেই শুল্ক হতে পারে 100% পর্যন্ত। তবে কি স্বেচ্ছায় বিষ পান করছে ভারত? আমেরিকার ফাঁদ থেকে শেষ রক্ষা হবে কি দিল্লির? 2 দিনের জন্য রাশিয়া সফরে গিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন ঘটিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের জন্য জ্বালানি ও সার সরবরাহের ভিত্তি তৈরি করেছেন। সোমবারের বৈঠকে ভারতকে সার ও জ্বালানি সরবরাহের আশ্বাস দিয়েছেন খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানিয়েছেন ভারতকে জ্বালানি সরবরাহের পাশাপাশি সার সরবরাহ বাড়াচ্ছে রাশিয়া। আপনার আজকের এ সফর রাশিয়া ও ভারতের মধ্যে কয়েক দশক ধরে প্রতিষ্ঠিত সম্পর্কের গভীরতাকেই তুলে ধরছে। জ্বালানি সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভারত এবং ভারতীয় কৃষকদের জন্য রাশিয়া সার ও জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত। বৈঠকে এস জয়শঙ্কর রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ককে আরও বিস্তৃত করতে চেয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক বছরে 2 দেশের বাণিজ্য কয়েক গুণ বেড়েছে। 2021-22 অর্থবর্ষে দ্বিপাক্ষিক বাণিজ্য $13 বিলিয়ন থাকলেও 2025-26 সালে তা প্রায় $60 বিলিয়ন পৌঁছেছে। আমাদের অর্থনৈতিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসসিও শীর্ষক সম্মেলনে আপনার সাথে সাক্ষাতের জন্য এবং তারপর ব্রিক্স শীর্ষ সম্মেলনে আপনাকে ভারতে স্বাগত জানানোর জন্য উন্মুখ হয়ে আছেন। 2 দেশের সম্পর্ক উন্নয়নে ফলপ্রসূ আলোচনা হলেও আমেরিকার শুল্কের চাপকে উপেক্ষা করার সুযোগ নেই ভারতের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে শুল্ক নীতি নিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে চাপ বাড়তে শুরু করে। ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে আসছে, রাশিয়া থেকে জ্বালানি তেল ও অস্ত্র কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর কঠোর অর্থনৈতিক জরিমানা করবে ওয়াশিংটন। এ নিয়ে মার্কিন সিনেট একটি নিষেধাজ্ঞা বিলও পাশ করেছে, যার আওতায় ভারতের পণ্যে 100% পর্যন্ত শাস্তিমূলক শুল্ক আরোপের হুমকি রয়েছে। বিশ্লেষকরা বলছেন, মস্কো দিল্লি সম্পর্কে ওয়াশিংটন হস্তক্ষেপ করবে এটি অনুমেয়। কিন্তু ইরান যুদ্ধের মধ্যে ভারত ইস্যুতে যুক্তরাষ্ট্র কতটুকু প্রভাব ফেলতে পারে সেটি এখন দেখার বিষয়।